নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী, আমার পাশে রয়েছে সাইফদা এবং আহ, আপনারা নিশ্চয়ই এতক্ষণে দলবদল নিয়ে অনেক জল্পনা কল্পনা গুঞ্জন অনেক কিছু সত্যি কথা এসব অনেক কিছু আপনারা শুনেছেন বটে, কিন্তু মোহনবাগান মহামেডান নিয়ে আমরা অনেক শো করেছি, কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে অনেক কোনো শো করা হয়নি বলে ইস্টবেঙ্গল সমর্থকরা একটু ক্ষিপ্ত, একটু কিন্তু অভিমানী রয়েছে। তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গলে কারা আসবে, সেই কোনো জল্পনা মানে কোনো অ্যাকচুয়াল সাইনিংও তো কিছু হচ্ছে না, এমনকি জল্পনাও সেরকমভাবে বেরোচ্ছে না। তাহলে কি ইস্টবেঙ্গল খুব গোপনেও দল গঠন করছে, সেইটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। তবে সেই প্রশ্নচিহ্ন অনেকটাই উত্তর কিন্তু মিলেছে গতকাল, অর্থাৎ ইমামি হাউসে ইমামি এবং ইস্টবেঙ্গল কর্তারা তারা একটা বোর্ড মিটিংয়ের আয়োজন করে, বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং। এবং সেই কি বলেছেন দেবব্রত সরকার এবং মনীষ গোয়েঙ্কা, সেই সমস্তটাই আপনারা শুনেছেন অলরেডি। সাইবদা, আমরাও শুনেছি, বিষয়টা জেনেছি। কি মনে হচ্ছে দল গঠন নিয়ে কি হতে পারে? কারণ কিছু কিছু পয়েন্টস তো উঠে এসছে নিশ্চয়ই, যে বিদেশি স্কোয়াডে কিছু পরিবর্তন হবে 1 মাসের মধ্যে, অর্থাৎ 15ই জুনের মধ্যে তার টিমটা তৈরি করবে, যেহেতু আহ, আগস্টের মানে জুলাইয়ের দিকে কিন্তু ইয়ে শুরু হবে, কি বলে, টুর্নামেন্টগুলো শুরু হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রস্তুতি হোক, দল গঠন হোক, এইসব নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। সাইদা, কি মনে হচ্ছে এবার ইস্ট বেঙ্গল দল গঠন নিয়ে? ইস্ট বেঙ্গলের দল গঠন দেখো করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ভারতীয় ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল, মানে বাইরের ফুটবল, হুম। বিদেশি ফুটবলার। ভারতীয় ফুটবলার যদি হয়ে থাকে একটা পুকুর, বিদেশি ফুটবলারের সংগ্রহ করার জায়গা হচ্ছে সমুদ্র। আমি পুকুর কেন বলছি, কেননা এখানে রেকগনাইজড ফুটবলার, পরিচিত এস্টাবলিশড ফুটবলারের সংখ্যা, তোমাকে যদি বলি তুমি লিস্ট করে দিতে পারবে। হুম। রৌনক লিস্ট করে দিতে পারবে, অরিত্র লিস্ট করে দিতে পারবে, আমি লিস্ট করে দিতে পারবো, প্রতিটা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা লিস্ট করে দিতে পারবেন, মোহামেডানের সমর্থকরা লিস্ট করে, যে সমর্থক খেলা খবর রাখেন যে এই 15 জন ইন্ডিয়ান ফুটবলার সই করা উচিত এই পজিশনের, হুম। এই লিস্ট করার জন্য কোনো সিইও হতে হয় না। একদম। তোলার জন্য সিইও হতে হয় না এখন, মানে তোলার জন্য, ফুটবলার তুলে আনার জন্য। কেননা একটা, এখন প্রায় প্রতিটা দল, মানে তার ট্রিটমেন্ট থেকে শুরু করে ফুটবলারদের যেগুলো দেয়া হয়, হুম। সেগুলো প্রায় অনেক কটা দলই কিন্তু এগিয়ে আছে। সেখানে যে এর খারাপ ট্রিটমেন্ট ওর ভালো ট্রিটমেন্ট এরকম না। কোনো বিষয় নেই। বিষয়টা যে জায়গায় এসেছে সব্যসাচী, অল অ্যাবাউট মানি। পয়সাটাই সব। আমি কয়েকদিন ধরে বলছিলাম আমাদের নানান শোতে, হুম। এই মানির সঙ্গে আর একটা জিনিস থাকে, অ্যান্ড ফুটবল সেন্স। ভারতীয় ফুটবলে ভারতীয় ফুটবলার তোলার বিষয়ে কয়েকটা বছর সবচেয়ে এগিয়ে তিনটে দল। হুম। তুমি জাতীয় দলে তাদের আনাগোনা যদি দেখো, হুম। এবং ভারতবর্ষের রেকগনাইজড ফুটবলারের গল্প যদি তুমি দেখো, সেক্ষেত্রে মোহনবাগান, মুম্বাই সিটি, 3 নম্বর নামটি একটি বোবাকালা অন্ধও বলে দেবে। বলো। বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসি। হুম। বেঙ্গালুরুর কয়েক বছর পারফরমেন্স ভালো নেই, না। কিন্তু জাতীয় দলে তাদের ফুটবলার এবং ওখানে খেললে দরজা আছে খোলা, এই ধারণা জানি না সত্যি মিথ্যে কিনা, কিন্তু ন্যাশনাল টিমের কলাপের সময় সেটা বোঝাও যায় কিছুটা হুম। অন্তত। কোনো অদৃশ্য শক্তি সেখানে কাজ করছে সে আলোচনা করার জন্য শোটা নয় না, না। আমাদের। কিন্তু এর মধ্যে ইস্টবেঙ্গল নেই। প্রথমত অর্থনৈতিক কারণে নেই। হুম। এখন কথা হচ্ছে টাকাটাই সব, এই যদি প্রশ্ন হয়ে থাকে, ভারতবর্ষের অন্য অন্য টিমগুলো যদি তুমি দেখো, ধরো কয়েক বছরের মধ্যে আইএসএল জয়ের জেতার যদি লিস্ট যদি তুমি দেখো, সেখানে এফসি গোয়া আছে, না, এফসি গোয়া।
তার শিল্ড জিতে মানে শিল্ড জিতেছে। আমি ওই শিল্ড আর আচ্ছা আচ্ছা শিল্ড আর নিয়ে বলছি, শিল্ড আর কাপ নিয়ে বলছি, দুটোই তো চ্যাম্পিয়ন ধরা হচ্ছে। হুম যদিও শিল্ডের গুরুত্ব এখন মানে অপরিসীম, কেননা শিল্ডটাই আলটিমেট হয়ে গেছে। কেননা শিল্ড জিতলে এএফসি স্লট থাকে, হ্যাঁ আর কাপটা সান্ত্বনা পুরস্কার। একদম বরং অনেক গুরুত্ব দিয়ে সুপার কাপটা করা উচিত, কারণ সুপার কাপের জন্য এফসি স্লট খোলা ওপেন হয়। হ্যাঁ ওই রকম ভারতবর্ষের টিম খেলতে যাবে অন্যদিকে, আর এদিকে সুপার কাপ হবে, এই না করে অরিজিনালি সুপার কাপটা ঠিকঠাক না, করা এবার উচিত। তার জন্য আগে থেকে সূচিও দিয়ে করা দিয়েছে, উচিত, একটা কেন উইন্ডো সুপার দিয়ে কাপটা দিয়েছে। একটা বড় ইম্পর্টেন্ট হ্যাঁ বিষয় ভারতের ফুটবলে। যাই হোক, সেটা আমার আলোচনার বিষয় না। তুমি যদি জামশেদপুর দেখো, তুমি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ দেখো, বিগত কয়েকটা সময়ে আর কি, তারা যে জাতীয় ফুটবলারদের নিয়ে খেলেছেন, ইন্ডিয়ান ফুটবলার নিয়ে খেলেছে এবং সাফল্য সাফল্য পেয়েছে, সেটা হচ্ছে পরেরটা। আমি যেটা বলছিলাম অল অ্যাবাউট মানি অ্যান্ড ফুটবল সেন্স, ওরা ফুটবল সেন্স দিয়ে হুম করেছে। আমি এটাই বলতে চাইছিলাম। এখন কথা হচ্ছে অল অ্যাবাউট মানি, তুমি ইচ্ছা করলে জিকসানকে তুলতে পারবে না, ছাং থেকে তুলতে পারবে না, হুম যা যা মোহনবাগান থেকে 4টে প্লেয়ার তুমি নিতে পারবে না। তাহলে তোমার কি করতে হবে? তাহলে তোমার আই লিগ থেকে তোমার ফুটবলার স্কাউট করতে হবে। একদম স্কাউট করে যদি বলি, মানে আই লিগ থেকে যে ফুটবলারটিকে তুমি নিচ্ছ, সেটা তো মোটামুটি এস্টাবলিশড, ভারতীয় ফুটবল এস্টাবলিশ বা আসবে এমন একটা ব্যাপার। বাকিটা তোমার ইউথ ডেভেলপমেন্ট, যেটা অধিকাংশ টিম যে সাফল্যটা দেখিয়েছে, এবং আইএসএল এর দলগুলোর ফ্র্যাঞ্চাইজির এই ইউথ ডেভেলপমেন্টের জন্য আলাদা বাজেট দেখাতে হয়, তার কার্যকারিতা দেখাতে হয়, তার লাইসেন্সিং, তার সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে এটা আছে। সেখান থেকে কেন ফুটবলার আসবে না? এবং যেখানে আমরা দেখছি ইস্ট বেঙ্গলের ইউথ সিস্টেম দেশের মধ্যে অন্যতম সেরা, কারণ আরএফডিএলই তার প্রমাণ দিচ্ছে আর কিন্তু। এফডিএল এ তার প্রমাণ, তারা সেমিফাইনালে হুম রিচ করেছে, অবশ্যই ভালো রেজাল্ট করবে, কেননা যে খেলাটা এখানে খেলে গেছে বা দিল্লিতে যে খেলা খেলেছে, সেটা আমরা সকলে দেখেছি, খবর রেখেছি। সুতরাং সেখান থেকে একটা বিদেশি স্লট বাদ দিয়ে একটা জাতীয় স্তরের একটা ভালো দল বানানো যায়। হুম, ইস্টবেঙ্গল সমর্থকরা একটা কথা হয়তো এক্ষুনি বলা শুরু করবেন, ওই দেখো নিতুর চামচা, তাই তো? হুম, ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে এটা, কারোর পক্ষে কারোর মানে সাপোর্ট করার জন্য বা কাউকে আড়াল করা, শিল করার জন্য এটা নয়। এখন কথা হচ্ছে, ধরো টাকার থলি নিয়ে দল তৈরি করার ক্ষমতা কি ইমামির আছে? বা থাকলেও কেন করবে? তুমি দেখো, আমি বলবো করা উচিত না, কেননা এটা একটা টোটাল সিস্টেম। মোহনবাগান যেটা পেয়েছে না, মোহনবাগান যেটা পেয়েছে আজকে, সেটা কিন্তু মোহনবাগান এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার আগে তারা কিন্তু আইএসএল এর সবচেয়ে সফল দল। হুম, মানে একটা পরীক্ষিত ফুটবল মেরিট আছে ওখানে। আমি কি করে বলছি বুঝতে পারলে? একদম ফুটবল মেরিট, এবং যার কথায় বিশ্বাস করে, ভরসা করে, বা যাদের কথায় বিশ্বাস করে প্লেয়াররা চলে আসে, সেই একটা সিস্টেম ওখানে অলরেডি ক্রিয়েটেড। ইস্টবেঙ্গল সবচেয়ে লাস্টে ইনক্লুড হয়েছে। হুম, এখন ইস্টবেঙ্গল ইচ্ছা করলে যে 4টে প্লেয়ারকে তুলে নিতে পারবে, এই বিষয়টা কিন্তু সব্যসাচী একেবারে নয়, এবং না আমার মনে হয় সেটা ভুল ধারণা। কেননা ভারতবর্ষের ফুটবলে আমি তো আগেও বলেছি, আবার বলছি, 19-20। একদম ভারতবর্ষের ফুটবলাররা কয়েকজনের ক্ষেত্র ছাড়া, ধরো একটা ছাংতে বা কয়েক বছর আগে সুনীল ছেত্রী ছাড়া, বেসিক্যালি 19-20। হুম, একটা সন্দেশ জিঙ্গান ছাড়া, বলছি শোনো, 19-20। তুমি নিশ্চিন্তে থাকো, 19-20। ফারাক কিন্তু গড়বে তোমার বিদেশিরা। আমার এই 19-20-এর মধ্যে আমি নয় 19টা ধরলাম, ঠিকই। 19টা ধরলাম। এই 19টা ধরতে গেলে ফুটবল সেন্স, যে কথাটা বলছি, ফুটবল সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোচ কি পদ্ধতিতে ফুটবলটা খেলবেন, কোচ যে পদ্ধতিতে ফুটবলটা খেলবেন, সেই পদ্ধতিতে খেলার মতো ফুটবলার, একটা অজ্ঞাত কুলশীল অজানা ফুটবলার যাকে কেউ দেখেনি, একটা সায়ন ব্যানার্জির মতো 10টা সায়ন ব্যানার্জি কি ভারতবর্ষ থেকে তুলে আনা যায় না? তা অনেক ইয়ে রয়েছে কিন্তু। এবারে আমার ধারণা তুমি বাকিটা বলতে পারবে, কেননা তুমি ইস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট লিগের খেলা তুমি প্রায় সব দেখেছো, মাঠে হুম, বসে দেখেছো, এবং এই বিনোর যে থট প্রসেস, সেটাকে তুমি যদি একটুখানি ব্যাখ্যা করো, তারপর আমি বাকিটা বলতে পারবো। না নিঃসন্দেহে আমরা কলকাতা লিগ থেকেই শুরু করি, কলকাতা লিগ, তারপর আরএফডিএল এবং তার ন্যাশনাল লিগ। এবং এই জায়গাটা আমার একটাই বক্তব্য যে শুধু তো এই টুর্নামেন্টগুলো নয়, আরও কিছু কিছু ছোটো ছোটো টুর্নামেন্ট খেলে, যেমন কলকাতান্ত শিল্ড,
যেটা তারা রায়গঞ্জে তারা খেলেছে, নওগাঁ ইন্ডিপেন্ডেন্স কাপ যেটা খেলেছে, এই টুর্নামেন্টগুলো খেলে কি বলতো সাইদা, এই প্লেয়ারগুলো অনেক গেম টাইম পেয়েছে, তারই ফলাফল আজকে তোমার তারই আইপিএল। ফলাফল আজকে, এবং এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে। এবং মোহনবাগানের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে গেছে, যেটা তুমি বেশ কয়েকটা টক শোতে আগে বলেওছিলে, যে যে আমাদের ফারদিন আলী মোল্লা বা দীপেন্দু বিশ্বাসরা, এরা কি আর মেন টিমের সাথে প্র্যাকটিস করে করে নিজেদের মধ্যে সেই মেন টিমে প্র্যাকটিস করে অথচ খেলতে যায় আরএফডিএল এ। খেলতে যায় অন্য দুটো টিমে। ডিফারেন্ট, হ্যাঁ, দুটো ডিফারেন্ট থট প্রসেস। আবার থট প্রসেস যদি এক হতো, মানে ফুটবল স্ট্রাকচার যদি এক হতো, তাহলে হয়তো কোথাও মিল হতো, কারণ সে গিয়ে খুঁজে পায় না সেখানে। তুমি দেখো, আমরা মোহনবাগান সমর্থকদের একটা বড় অংশ আমরা বলছিলাম যে ফারদিন ফারদিন ফারদিন, হুম, ফারদিনের জায়গায় সুয়েলবার্ট করছিলাম। আমরা বলছিলাম দেখো ফারদিনের জায়গায় সুয়েলবার্ট নিয়ে নিল, বলছিলাম, সমর্থকরা বলছিলাম। একদম। অথচ যখন সুহেলবার্ট যে ম্যাচ টাইম পেয়েছে মেন টিমে, সেই ম্যাচ টাইম কিন্তু ফারদিন পায়নি। অথচ সুহেলভাটও কিন্তু ডেমোলিশ হয়ে যাওয়ার পথে, অন্তত এই যে প্রসেস চলছে এই প্রসেসের মধ্যে তাকে কিন্তু খুঁজে পাওয়া গেল না। এবং এই এই কিছুটা হলেও এটা কিন্তু ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও খাটছে, যদিও কার্লেস কোয়াদ্রা তিনি তরুণদেরকে সুযোগ দেওয়ার পথে রয়েছেন, এবং সায়নকে, আমানকে তাদেরকে সুযোগ দিয়েছেন, পিভি বিষ্ণুকে সুযোগ দিয়েছেন, এদেরকে সুযোগ দিয়ে, কিন্তু কিছু কিছু প্লেয়ার আছে কি বলতো সাহিত্য, তাদেরকে কোথাও কি সুযোগটা দেওয়া হচ্ছে না। মহিতোষ, তাকে স্কোয়াডে বহন করা হলো, দেখো লাস্ট ম্যাচে একেবারে মহিতোষ নামলো। নিয়ে কোচেরও খুব ভালো অ্যাসাম্পশনও খুব ভালো, তার হ্যাঁ। বক্তব্য খুব ভালো যে গুড কোয়ালিটি প্লেয়ার। হুম। বেশ কিছু ইন্ডিয়ান কোয়ালিটির টপ প্লেয়ারদের সঙ্গে তুলনা করে উনি বলেন যে যে মহিতোষ ইজ বেটার দ্যান দেম। সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে মহিতোষ কিন্তু আর ইমার্জিং না। মহিতোষ কিন্তু বাংলার ফুটবলে কিন্তু প্রুভড, এবং সে কিন্তু আহ, কলকাতা লিগে যখন জর্জে খেলতো তখন কিন্তু অনেক ভালো ভালো গেম দিয়েছে। যদি এটা কালীঘাট এমএসে ভালো ফুটবল খেলে সে যদি ইস্টবেঙ্গলের মেন দলে দরজায় কড়া রাখতে পারে সায়ন, তো অনেক আগে সে কাজটা অনেক দাপটের সঙ্গে কিন্তু করেছে তোমার মহিতোষ। মহিতোষ। আমি এটা বলতে চাইছি যে সিঙ্গেল প্লেয়ার না, আমি বলছি না সিঙ্গেল ওকে ভালো লেগেছে নেবো, এখানে ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে আমার যে থট প্রসেস, আমি যে পদ্ধতিতে ফুটবল খেলেছি সেখানে 7-8 জন একটা চাঙ্ক টিম থাকবে। হুম, আমি মোহামেডানকে কেন এগিয়ে থাকে আছে এই অন্ততপক্ষে এই ইন্ডিয়ান স্কোয়াডের জায়গাতে বলছি, কেননা একটা থট প্রসেসে ওরা একটা নতুন জেনারেশন ক্রিয়েট করেছে। বলছি এই নতুন জেনারেশন ক্রিয়েট করার জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ইস্ট মোহনবাগানের পয়সা আছে, ন্যাশনাল টিমের 8টা প্লেয়ার ওর আছে। হুম। মুম্বাইয়ের পয়সা আছে, ন্যাশনাল টিমে 7টা প্লেয়ার ওর আছে। আর ব্যাঙ্গালোরের কি আছে না আছে বিষয় নেই, তার সঙ্গে 5-6জন ন্যাশনাল টিমের প্লেয়ার আছে। এইটা ওদের সবসময় একটা ফার্স্ট ইলেভেনের গুরুত্বপূর্ণ 4-5-জন 6-7জন প্লেয়ার ন্যাশনাল টিমের যারা খেলতেই হবে, তারা কিন্তু সবসময় আছে। তাহলে একদম। বাকিরা তোমরা কি করবে? ছাগলের তৃতীয় সন্তান তিরিং বিরিং করে নাচতে হবে? তোমার যেটা জায়গা আছে তোমার ওই থট প্রসেস দিয়ে আমি কি পদ্ধতিতে ফুটবল খেলবো, তাতে সঠিক কম্বাইন্ড টিম বানানো খুব জরুরি। একদম। কম্বাইন্ড টিম বানানো জরুরি। আমি বলছি শোনো, যদি ডেভিড নেই, হুম, যদি লালদিং জুয়ালা মোহামেডানে আসে, প্রায় কথাই গিয়ে গেছে 90% যা হুম, হয়েছে যা শুনছি আমরা। কিন্তু ধরো একটা যদি বিকাশ, একটা রেমসাঙ্গা, একটা আদিঙ্গা, এই সিস্টেমটা যদি থাকে, হুম। তাহলে এই সিস্টেমটা তো তোমার ক্যারি করছে না। মানে এই সিস্টেমটা অলরেডি 1 বছরের পুরনো, অথচ সবার বয়স কিন্তু 22, 23, 24। সুতরাং তার সঙ্গে যদি বেশ কিছু ভালো বিদেশি যদি ইনক্লুড হয়, সিস্টেমটা আবার আগের মতো চলবে। আমি এটাই বলতে চাইছি যে ইস্ট বেঙ্গলেরও ঠিক সেই পদ্ধতিতেই যাওয়া উচিত। একদম। ধরো এই সায়ন, এই মোহিত, সেটা তো প্র্যাকটিস করেছে, টিমে তো আছে, হুম। হয়তো ম্যাচ খেলেনি, সিস্টেমটার মধ্যে আছে। ধরো আমান বা যারা আর সঙ্গে নিয়ে কোচ যদি জহুরির চোখে একটা প্রপার ইন্ডিয়ান সাইড সে দেখতে পায়, এবং তার সঙ্গে ঠিক কোন কোন জায়গায় কি গ্যাপ আছে, কি অ্যাডভান্টেজ আছে, কিভাবে বিদেশিগুলো ইনপুট করবে, এখানে প্রশ্ন। এই বিদেশিদের কোয়ালিটি কিন্তু তোমার হিউজ হতে হবে, কারণ তাদের কিন্তু দেখে নেওয়ার প্রসেস থাকবে না তোমার হাতে। এবং এইখানে আরেকটা সমস্যা হচ্ছে, বিদেশি খুব হাই কোয়ালিটির হলেও সে ভারতে এসে সফল হবে কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। যার উদাহরণ, একটা বড় উদাহরণ কিন্তু সাদিকু। সাদিক অনেক ইস্ট বেঙ্গলে ভুরি ভুরি এমন উদাহরণ আছে, ইস্ট বেঙ্গলে তো প্রচুর প্রচুর উদাহরণ। উদাহরণ আছে। হুম, নানান দলেই আছে, সেটা কথা হ্যাঁ, নয়। কিন্তু কথা হচ্ছে তোমার কোচ যদি মনে করেন যে সামলে দেবেন, এইভাবে যদি টিম বানায় ইস্ট বেঙ্গলে, তাহলে হবে না। তাহলে কিন্তু হবে না। একটা থট প্রসেস ডেভেলপ করতে হবে যে আমি কি পদ্ধতিতে ফুটবল খেলবো, আমার টিমটা কোন সিস্টেমে খেলবে, সেই সিস্টেমে কোন কোন প্লেয়ার ম্যাচ করবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু একটা নতুন প্রজন্মের টিম উপহার দিতে পারবে না, তাতে কিন্তু আমার মনে হয় ইস্ট বেঙ্গলের আখেরে লাভ হবে।
ট্রান্সফার ফিস দিয়ে, হিউজ ট্রান্সফার ফিস দিয়ে একজন দুজন প্লেয়ারের যাদের নাম আসছে, আমার মনে হয় যদি খুব নামি প্লেয়ার এলেও হারিয়ে যাবে, তুমি ওই টিমে দাঁড়াতে পারবে না। কেননা ফুটবল না আগেকার মতো আর নয়। 80 দশক 90 দশকের এক মরশুমের জন্য প্লেয়ার নিয়ে আসা হতো, কে কোন টিমে ভালো লাগলে যে নিয়ে আয়, সিস্টেম ক্রিয়েট করতে করতে খেলা শেষ হয়ে যেত। তখন সেই কারণে তখন কি খেলা হতো, ব্যক্তিগত উদ্যোগে যে প্লেয়ার ভালো, যার পার্সোনাল স্কিল স্ট্যামিনা যার যা আছে সেই দিয়ে ফুটবল হতো। আমরা হাত জেতা জায়গাটা কিছু, হারলে মন খারাপ করে, জিতলে আনন্দ করতে করতে বাড়ি ফিরতাম। কোনো ফুটবলের প্রসেস ডেভেলপ করতো না, সিস্টেম ডেভেলপ করতো না। এখন কিন্তু ফুটবলটা আর পার্সোনাল নেই, এখন কিন্তু ফুটবলটা টোটাল মাঠ জুড়ে 11 জন ফুটবলারের কম্বিনেশন কিন্তু ফুটবল খেলে সব্যসাচী। এটা কিন্তু বুঝতে হবে, সমর্থকদেরও কিন্তু এই ভাবনা থেকে সরতে হবে, এই ভাবনা থেকে সরতে হবে। ম্যানচেস্টার সিটি একটা থট প্রসেসে কিন্তু ডেভেলপ করেছে, তাদের হাতে পয়সাও আছে, থট প্রসেসে ডেভেলপ করেছে, কিন্তু মাঝে মাঝে লিস্টার সিটিও না এগিয়ে যায়, বুঝতে হবে। কারণ তারা কিন্তু থট প্রসেসেই কিন্তু ওটাই করে যায়, বাজেট কিন্তু সেখানে ম্যাটার করেনি। বরুসিয়া ডর্টমুন্ড নিয়ে প্রশ্ন উঠবে, বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু তারকাদের জন্ম দেয়, থট প্রসেসের জন্ম দেয়। আজকে এই যে আমাদের লিভারপুলের কোচ জুর্গেন ক্লপ, তিনি তো একটা দীর্ঘ সময় বরুসিয়া ডর্টমুন্ডে কোচিং করিয়েছেন। জুর্গেন ক্লপের যে মেন ফসলটা কি ছিল, সেটা হচ্ছে গেগেন প্রেসিং নিয়ে আমরা আলোচনা করি। গেগেন প্রেসিং হোয়াট ইজ গেগেন প্রেসিং? আমাকে যদি তুমি 1 মিনিট বলতে, আমি 1 মিনিটে যদি বলার চেষ্টা করি, এটা একটা হিউজ চ্যাপ্টার, কিন্তু এই হিউজ চ্যাপ্টারটা 1 মিনিটে বলা যায় না। তবু যেটুকু বলা যায় সেটা হচ্ছে যখন অপোনেন্টের পায়ে বল থাকে নিজেদের, মানে তাদের অর্ধে, সে সময় যে প্রেসটা করা হয়, প্রেস করে কুইক কাউন্টার, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি কাউন্টারটা করছো, তার পায়ে বল, সে যখন বিল্ড আপ করবে, তোর আমার সঙ্গে তোমার খেলা আছে, তুমি তো বল কেটেছো, তোমার পায়ে বল আছে, ওই যে তুমি যে বিল্ড আপ করার জায়গা দিয়ে আমি কাউন্টার করবো, দ্যাটস দ্য গেগেন প্রেসিং। এবং এর জন্য দরকার কিন্তু বয়স, খুব কম বয়স। এটা একটা কিন্তু 28 30 32-এর লোকের ছেলেদের নিয়ে খেলা নয় এটা। আমার মনে হয় সেটার জন্যই হয়তো ইউথ প্লেয়ারদেরকে নিয়ে একটা আগে আমি থেকে কেন প্রস্তুতি গেগেন প্রেসিং শিবির। এর কথা বলি, যারা উদাহরণ দিচ্ছি, আমি এটা কেন বলছি, সেটা হচ্ছে ওই ইউথের ছেলেদের নিয়ে আমি কি প্রসেসে, কি থটে, কি সিস্টেমে ফুটবল খেলবো, এটা একটা কোচ নিজে সবার আগে ঠিক করা উচিত। তারপর অবশ্যই কর্মকর্তাদের বোঝানো উচিত। এবং আমাদের দেশে না খুব প্রবলেম আছে। একজন কোচ বা একটা, এগুলো ফুটবলের সিস্টেমগুলো তো ওয়াইড ওপেন, এটা সবার কাছে জানা উচিত। একজন কোচ বা একটা দল তার থট প্রসেস, তার ফিলোসফিকে কেন সবার সামনে ওপেন করবেন না? আমি এই থট প্রসেসে ফুটবল খেলবো, দরজা বন্ধ করে প্র্যাকটিস করুন, কিচ্ছু এসে যায় না। গেগেন প্রেসিং 1001টা হয়, কিন্তু আমি গেগেন প্রেসিং এ খেলি, ভাই এটা তো ক্লব সবার কাছে ওপেন। আমি বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ড খেলি, এটা তো সবার কাছে ওপেন। পেপ গুয়ার্দিওলা, তাতে তুমি কি পেপ গুয়ার্দিওলাকে ধরতে পারবে নাকি? ধরতে পারবে পেপ গুয়ার্দিওলাকে? ধরতে পারবে না তো। আমার কথা হচ্ছে, এটা কর্মকর্তাদেরকেও বলা উচিত, দাদা আমি এইভাবে খেলতে চাইছি, আমরা এই আমাদের পদ্ধতি। আমাদের কাছে কিছুই ঠিক নেই, আমরা শুধু চাই আমাদের প্রিয় দল যে করে হোক ম্যাচটা জিতে আসুক, সে রেফারি দিয়ে হোক, হ্যান্ডবলে হোক, যেরকম করে হোক। এটা বন্ধ করতে হবে, না তো ফুটবলটা আলটিমেটলি ইস্টবেঙ্গল মোহনবাগানের না, ফুটবলটা আসলে ভারতের। দেশ যদি ভালো খেলে তাহলে কিন্তু সব ভালো হবে। এবং আমারও মনে হয় যেটা আমি বলছিলাম যে ইউথ ফুটবলারদেরকে সাথে হয়তো কোয়াদের একটা শিবির একটা আয়োজন করতে পারে, হয়তো তাদেরকে আরো একবার দেখে নিল, শুধু মেন টিম না, ইউথ টিমেতে কাদেরকে নেওয়া হ্যাঁ, উচিত। তবুও তো টিম ঠিক আছে, ডেভিড আছে, আবার আরো কিছু প্লেয়ার আছে, কিছু নাম তো আমরা আগে তবুও করেছি আমার কপি। মনে হয় এই যে ধর মন্দার রাও দেসাই, মন্দার রাও, হারমানজোত সিং খাবড়া, ইভেন আমাদের শুভরাজি, এই যে এবং আমাদের কথাগুলো, সৌভিক চক্রবর্তী, যিনি এই মরশুমে দুর্দান্ত তারও তো একটা ব্যাকআপ খুঁজছে, বিনীত রায় সহ একাধিক অপশন তারা খুঁজছে। আমাদের যুব দলে রয়েছে তন্ময় দাসের মতো প্লেয়ার, তিনি কেন চান্সটা পাবেন না? শুভরাজি দেখো, সৌভিক ফাইটার, যারা ফাইটার না তারা লাস্ট দিন পর্যন্ত ফাইট করে। আমি সৌভিকদের কথা বা মান্দার রাও বা হরমনজিৎ সিং খাবড়া এদের কথা বলছি না। আমি কেন বলতে চাইছি ব্যাপারটা, ধরো একটা প্রতিষ্ঠিত প্লেয়ার নিয়ে আসার থেকে আমি একজন ফুটবলারকে যদি প্রতিষ্ঠিত করি, সেটা ভারতবর্ষের ফুটবলের ক্ষেত্রে অনেক
উপকারী। আমি এটুকুই বলতে চাইছি। হুম, সেটাই আমার বক্তব্য আমি যে এটাই বলতে চাইছি, আমি বলছি শোনো, আজকে মোহনবাগান, আজকের মোহনবাগান পয়সা আছে, টাকা আছে, সঞ্জীব গোয়েঙ্কাজির টাকা আছে, তিনি ভারতবর্ষের সেরা ফুটবলারদের কালেক্ট করেন, একদম করেন। একদম কিন্তু বয়স, প্রীতম কোটাল টিমের ক্যাপ্টেন, ওই পারফরমেন্সের পর কেন বাদ? কেন ওই পারফরমেন্সের পর প্রবীর বাদ? বাদের পর কারা এসছে সেটাও দেখতে হবে। প্রীতমদার বাদের পর আনোয়ার আলী। এটাই ব্যাপার। সে কিন্তু প্রতিষ্ঠিত কম বয়সী প্লেয়ার চাইছে, হ্যাঁ, সে প্রতিষ্ঠিত কম বয়সী প্লেয়ার চাইছে। আমি যদি মনে করি যে আমার চোখ আছে একজন যে প্রতিষ্ঠিত হতে পারবে ভবিষ্যতে, আমি যদি সেই প্লেয়ারকে দলে ভেড়াই, তাহলে কমটা কি হচ্ছে? আমাকে বোঝাও কমটা কি হচ্ছে। তাহলে আমার বাজেটটাও কম হচ্ছে, বাজেট ফ্রেন্ডলি ব্যাপারটা হচ্ছে। হুম। মোহনবাগানের কাছে পয়সা রয়েছে, ইস্ট বেঙ্গলের কাছে ইউথ ডেভেলপমেন্ট ইউথ রয়েছে। ডেভেলপমেন্ট, একদম ইউথ ডেভেলপমেন্টটা ঠিক করতে হবে, তার সঙ্গে কোচের ভবিষ্যৎ ভাবার পরিকল্পনা দিতে হবে। ইউথ ডেভেলপমেন্টের বাইরেও অনেক ফুটবলার রয়েছে। তাদেরকে নিক, ধরো সন্তোষ একটা ট্রফি থেকে নিক। সন্তোষ ট্রফি থেকে একটা সিএফএল এ 5টা দলে, একটা কালীঘাট এমএসএ, আরো একটা সায়ন ব্যানার্জিকে না হতেই পাওয়ার কোনো পারে, জায়গা নেই। একদম। আমি 7-8 জন ফুটবলারের নাম বলে দিতে পারবো এবছর আইএসএল খেলা উচিত ছিল, অথচ আমাদের স্কাউট সিস্টেম ঠিক নেই বলে সে আইএসএল এ আসেনি। স্কাউট না অথচ আমরা এজেন্ট, বলছি প্লেয়ারটা কেন। স্কাউট না এজেন্ট, স্কাউট এজেন্টের সমস্যা তো, তারা ফুটবলে কিছুই বোঝে না, এটাই সমস্যা। সমস্যা হচ্ছে এইটা। হুম, কিন্তু এই যে স্কাউট বা এই চোখটা কর্মকর্তা বা যারা দল তৈরি করেন তাদের যদি থাকতো, একটা সিএফএল থেকে একটা প্রপার টিম নামিয়ে দেওয়া যেত, অবশ্যই। একটা সিএফএল থেকে প্রপার টিম নামিয়ে দেওয়া আইএসএল এ ফাটিয়ে খেলবে। হুম, তার সঙ্গে একটা ভালো ঠিকঠাক, আমি আগেও বলেছি এই কথা, আমি নতুন বলছি না, আমি আগেও বলেছি, তার সঙ্গে একটা প্রপার 5 জনের একটা বিদেশি সেট আপ, সেটা নিয়ে পাবে না, কারণ বিদেশিরা সমুদ্র, বিদেশি কালেক্ট করাটা শুভ্রজি সমুদ্র, সেটা একটা মহাসাগর। হুম। তুমি ইউরোপের কোন দেশ থেকে নিয়ে আসবে, নাকি আফ্রিকা থেকে নিয়ে আসবে, লাতিন আমেরিকা থেকে নিয়ে আসবে, সেটা আপ টু ইউর পকেট। কিন্তু ইন্ডিয়ান ফুটবলার নেওয়ার ক্ষেত্রে তোমার এইগুলোর এবং একটা ব্যাপার আছে। একদমই সাইদা ঠিক বলছে। আমি শোটা শেষ করবো এই জায়গা থেকেই। গতকালের ইমামি আর ইস্ট বেঙ্গলের 2 ঘন্টার প্রায় বৈঠক হয়েছে এবং বেশ একটা হাসি মুখেই সবাই বেরিয়েছে। তুমি কতটা স্বস্তি পাচ্ছ এই মিটিংটা থেকে? সমর্থকরা তো একটু হলেও চিন্তিত, তুমি কতটা স্বস্তি পাচ্ছ? শোনো, এই আগে যেমন একটা কথা ইস্ট বেঙ্গল নিয়ে হতো যে লেট করে বাজারে গেলে পচা কানা বেগুন ছাড়া আর কিছু পাবে না, এটা যেন বিদেশিদের ক্ষেত্রে না হয়। বিদেশিদের ক্ষেত্রে লেট হওয়াও ব্যাপার না, কেন মহাসমুদ্র তুমি, বিশেষ ক্ষেত্রে এটা হলো পয়সা, এটা হলো এটা পয়সাটা। বাজার নয় তো, ওটা তো তোমার মাঠ আর কি, মানে ধরো কি বলবো, ধরো যে স্মার্ট পয়েন্ট বা এরকম ধরনের হ্যাঁ, কিছু, তুমি সেখানে তো আর, পাইকারি বাজার। সেখানে সেখানে তো পাইকারি বাজার, সে সবসময় বিদেশি জিনিস তুমি সেখানে একেবারে ক্লোজ হয়ে যাওয়ার আগের মুহূর্তে দাদা আমি একটা জিনিস নেবো, পাবে তুমি, সেটা ফ্রেশই পাবে, হ্যাঁ, সেটা বিষয় নয়। কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলারের ক্ষেত্রে এই যে দেরি করে গেলে বাজার ভালো হবে না, এই ভাবনা থেকে সরে আসতে হবে আমাদের। কেননা ওই বাজার যারা করার ওই 3টে দলই করবে, 3টে দলই করবে, সেটা তাদের প্রভাব হোক, প্রতিপত্তি হোক, অর্থ হোক, যাই হোক, ওই 3টে দলই করবে। এখন শেষ অবধি দেখার যে কি তাহলে হয়। বাকিরা কি করবে? বাকিরা যেটা করবে সেটা আমরা আলোচনা করেছি, তাতে কিন্তু সাফল্য আছে। কেননা দেখো, আমি কয়েক বছর কম আগে, পয়সাতেও সাফল্য হয়। সাফল্য আছে তোমার, জামশেদপুরের তো খুব জামশেদপুর, ভালো কাজ, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ খুব ভালো কাজ করেছে, তোমার গোয়া, এফসি গোয়া খুব ভালো কাজ করেছে, ইভেন আমি বলছি মোহামেডান স্পোর্টিংও খুব ভালো কাজ করেছে, যদিও তারা ইউথ ডেভেলপমেন্ট থেকে করেনি, স্কাউট থেকে করেছে। ওদের দল ছিল, দলটাই অনেক ভালো না, হয়ে গেছে। সেই দলটাই তো স্কাউট থেকে করা, হুম, খুঁজে খুঁজে নিয়ে আসা যে, স্কাউটিং এ একদম ভালো দল। এবং তার ক্ষেত্রে ভাবনা আছে যে আমি কি প্লেয়ার কোথায় লাগবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবসময় ইউথ ডেভেলপমেন্ট করি ভালো টিম সবসময় নাও হতে পারে, স্কাউট দিয়েও খুব ভালো টিম হয়, হুম। এটাই বলার। দেখা যাক 15ই জুনের মধ্যে ইস্টবেঙ্গল পুরো টিম তৈরি করবে এমনটাই আশ্বাস দিয়েছেন দেবব্রত সরকার। এবং সমর্থকরা আশা করি যদি এই 1 মাসের মধ্যে টিম হয়ে যায়, যদি একটা ভালো টিম তৈরি করতে হয়, তাহলে কিছুটা হলেও তারা নিশ্চিন্ত থাকতে হবে। কারণ ইস্টবেঙ্গল সমর্থকরাও খুব বিরক্ত যে একদিক থেকে মোহনবাগানে এই প্লেয়ার আসছে, ওই প্লেয়ার আসছে, মুম্বাই সিটিতে এই প্লেয়ার গেল, বেঙ্গালুরু এফসিতে এই প্লেয়ার গেল, ইস্টবেঙ্গলে কারা আসছে, এই নিয়ে যে চিন্তাটা রয়েছে। আশা করি আমরাও কিছু খবর আপনাদের দিতে পারবো। আশা করি ইস্টবেঙ্গল পেজ থেকে, ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া থেকে আপনারা কিছু খবর পেয়ে যাবেন এবং আশা করি ইস্টবেঙ্গল আগামী মরশুমের জন্য ভালো হয়তো একটা দল তৈরি করতে পারে, এই আশাটা রেখে আমরা আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে জানান কাদের দরকার আপনাদের। যদি আমার ইস্টবেঙ্গলের
রিক্রুটাররা যদি দেখতে পারেন, সেই অনুযায়ী যদি তারা টিম বাছাই করেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে, লাইক করুন ফেসবুক পেজটাকে, আর ইনস্টাগ্রাম আর টুইটারকে অবশ্যই ফলো করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ। টাটা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।